দীপান্বিতার সঙ্গে প্রীতমের বিয়ে ঠিক হয়, কিন্তু প্রীতম কাজের সূত্রে প্যারিসে থাকে। তাই বিয়ের পর দীপান্বিতাকেও প্যারিসে গিয়ে সংসার করতে হবে। দীপান্বিতা যেহেতু অত্যন্ত সাধারণ এবং মধ্যবিত্ত ঘরের মেয়ে, তাই সে প্যারিসে যাওয়ার কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। কারণ বিয়ের পর একেবারে নিজের বাবা মাকে ছেড়ে বিদেশে গিয়ে সংসার করা মুখের কথা নয়। কিছুদিনের মধ্যেই দীপান্বিতার সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর দীপান্বিতা প্যারিসে চলে যায়। সেখানে গিয়ে তার বিলাসবহুল শ্বশুরবাড়ি এবং বিদেশি চাকর বাকর দেখে সে খুবই অবাক হয়। বৌমা, তোমাকে প্যারিসে ভালো করে সবকিছু বুঝে শুনে নিতে হবে, কারণ এখানে কিন্তু দেশের মতো ব্যবস্থা নেই। আর হ্যাঁ, তুমি যেহেতু আমাদের সোসাইটির একমাত্র নতুন বাঙালি বউ, তাই আমার সব বিদেশি বান্ধবীরা তোমাকে দেখতে চেয়েছে। আমি তোমার জন্য একটা গ্র্যান্ড মুখ দেখানোর অনুষ্ঠানের আয়োজন করব। মা, বৌদি তো সবেমাত্র প্যারিসে এলো, তাই এখনই বৌদির জন্য গ্র্যান্ড মুখ দেখার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আগে বৌদি সব শিখে নিক, বিদেশিদের মতো ইংলিশে কথা বলতে শিখুক, তারপর না হয় তুমি অনুষ্ঠানের আয়োজন করো। কারণ এখন যদি অনুষ্ঠান করো তাহলে সবাই কিন্তু বৌদিকে নিয়ে হাসাহাসি করবে। তুই এরকম করে কেন বলছিস? আমরা যখন প্যারিস এসেছিলাম তখন তো আমরা এখানে কিছুই চিনতাম না, কিংবা কোনো কিছু তো বুঝতামও না, কিন্তু এখানে থাকতে থাকতে সব কিছুই তো শিখে গেছি। তাই তোর এখন কর্তব্য তোর বৌদিকে প্যারিস ভালো করে চিনিয়ে দেওয়ার, বুঝেছিস? এরকম কথা শুনে দীপান্বিতার খুবই খারাপ লাগে, কিন্তু প্রীতম মোটেই তার বোনের কথা মেনে নিতে পারে না। হ্যাঁ, এখন সেই বাকি আছে, এই বলে তন্নি ঘরে চলে যায়। আর এদিকে প্রীতম এবং তার মা দুজনে মিলে নতুন বৌমার মুখ দেখার অনুষ্ঠানের জন্য আলোচনা করতে বসে। তারা এক সপ্তাহ পর নতুন বৌমার মুখ দেখানোর অনুষ্ঠানের জন্য একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করবে বলে ঠিক করে। আমাদের এখন অনেক কাজ, বৌমাকে ভালো ভালো জামা কাপড় শপিং করিয়ে দিতে হবে, অনেক কিছু কেনাকাটা আছে, তারপর ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজনও তো করতে হবে, ডেকোরেটরসকে বলতে হবে। তুমি চিন্তা করো না মা, ওইসব আয়োজন আমি করে নেব, তুমি শুধু বাড়ির দিকটা দেখে নিও। আর হ্যাঁ, তন্নি না হয় ওর বৌদিকে নিয়ে শপিং করতে চলে যাবে, কারণ ও তো প্যারিসের সব শপিং মলই চেনে, আর আমাদের তো বাড়িতে গাড়ি আছে, তাই কোনো অসুবিধাও হবে না। এই কথা শুনে দীপান্বিতা খুবই খুশি হয়। কিন্তু পরের দিন তন্নিকে যখন নিজের বৌদিকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা বলে, তখন তন্নি প্রথমে কিছুতেই রাজি হতে চায় না। কিন্তু শেষ পর্যন্ত কিছু একটা ভাবনা চিন্তা করার পর তন্নি তার মায়ের কথা শুনে রাজি হয়। তন্নি যখন শপিং করতে যাওয়ার জন্য রেডি হয়, তখন দীপান্বিতা মাথায় ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এ কি, তুমি মাথায় ঘোমটা দিয়ে কোথায় যাবে? তোমার মাথা খারাপ? এমনিতেই আমাদের প্যারিসে কোনো ম্যারিড মহিলা এরকম শাড়ি টাড়ি পরে না, সবাই জিন্স টপ কিংবা ওয়েস্টার্ন ড্রেস পরে, আর তুমি মাথায় ঘোমটা দিয়ে শপিং করতে যাবে? ছি! হ্যাঁ তন্নি, আমি মাথায় ঘোমটা দিয়েই শপিং করতে যাব, কারণ এখনো তো বিদেশে আমার মুখ দেখার প্রথম অনুষ্ঠান পালন করা হয়নি, তাই তার আগে কেউ যদি আমার মুখ দেখে নেয় তাহলে তো মুশকিল হবে। ও মাই গড, তুমি খুবই মূর্খ। আমাদের বাড়ির যে গাড়িগুলো আছে সেগুলো কালো কাচ দিয়ে ঢাকা, সুতরাং তুমি কোথায় যাচ্ছ, কোথা থেকে আসছো, তোমাকে কেউ দেখতে পাবে না। তাছাড়া প্যারিসে ওরকম বাঙালিদের মতো এর ঘরে তার ঘরে উকি দেওয়ার মতো কারো স্বভাব নেই। হ্যাঁ বৌমা, তুমি মাথা থেকে ঘোমটা খুলে শপিং করতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর তন্নি, তুই তোর বৌদিকে প্যারিসের কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে খাবার খাইয়ে আনবি, পারলে প্যারিসটা একটু ঘুরিয়ে দেখাবি। এখানে আইফেল টাওয়ার আছে, মিউজিয়াম আছে, সুন্দর সুন্দর ছোট ছোট ক্যাফে আছে, বৌমার খুব ভালো লাগবে। এই শুনে দীপান্বিতা মাথা থেকে ঘোমটা খুলে দেয় আর ননদের সঙ্গে প্যারিসের শপিং মলে শপিং করতে চলে যায়। সেখানে গিয়ে দীপান্বিতা তার মুখ দেখার অনুষ্ঠানের জন্য খুব সুন্দর সুন্দর অনেকগুলো শাড়ি, লেহেঙ্গা ইত্যাদি পছন্দ করে। অন্যদিকে তন্নি নিজের পছন্দ মতো অনেকগুলো ওয়েস্টার্ন ছোট ছোট জামা কাপড় কিনে নেয়। এভাবেই তাদের যখন শপিং করা হয়ে যায় আর তারা বাড়িতে ফিরে যাবে, তখনই হঠাৎ করে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। ও মাই গড, এবার আমরা বাড়ি ফিরবো কি করে? আমাদের তো গাড়ি খারাপ হয়ে গেছে, একেই রাত হয়ে গেল, দূর আর ভালো লাগে না। এবার কি হবে বলো তো তন্নি?
সবাই যদি আমার মুখ দেখে নেয় তাহলে তো আমার মুখ দেখার অনুষ্ঠানের কোনো মজাই থাকবে না, বলো? এই, তুমি একটু চুপ করবে? আমি বাড়ি ফেরার চিন্তা করছি আর তুমি তোমার মুখ দেখার অনুষ্ঠানের চিন্তা করছো। ওই দেখো, একটা 2 তলা বাস এসছে, চলো ওটা করে বাড়ি চলে যাই, কারণ এরপর কিন্তু আর কোনো বাস আসবে না। এই 2 তলা ডাবল ডেকার বাস একদম আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই নামিয়ে দেবে। এই বলে তন্নি ঝটপট করে 2 তলা বাসে উঠে পড়ে। কিন্তু দীপান্বিতা সেই বাসে উঠতে ভীষণই ভয় পায়, কারণ সে কখনো এরকম বাস চোখেও দেখেনি, তাই সে কিছুতেই সেই বাসে উঠতে চায় না। তন্নি, তুমি এখনই বাস থেকে নেমে এসো, কারণ একবার যদি চলন্ত বাসের 2 তলা থেকে আমরা পড়ে যাই তখন কি হবে বলো তো? এরকম 2 তলা বাসে ওঠার কোনো দরকার নেই। বৌদি প্লিজ এরকম ফালতু কথা বলো না। আর তুমি 2 তলা বাস থেকে পড়ে যাবে কেন? চুপচাপ উঠে বসে পড়ো। দীপান্বিতা ভয়ে ভয়ে চুপচাপ সিটে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায়। যাক, তোমাদের শপিং করা হয়ে গেল, এবার আমার শান্তি। আমি আমার সব প্যারিসের স্প্যানিশ বান্ধবীদের তোমার বিয়ের পর প্রথম মুখ দেখার অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছি। আমার আর কোনো টেনশন থাকলো না। দেখতে দেখতে এভাবেই 2-3 দিন কাটে। কিন্তু সমস্যা হলো দীপান্বিতা সেখানকার স্প্যানিশ ভাষা কিছুতেই বুঝতে পারে না। প্যারিসের ভাষা কেমন আলাদা ধরনের, সবাই ইংলিশ বলছে, না হলে কেমন সব স্প্যানিশে কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারি না। এখন যদি মায়ের সব বিদেশি বান্ধবীরা এসে আমার সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলে আমি তো কিছু বুঝতেও পারবো না। তখন আমার মুখ দেখার অনুষ্ঠানে সবাই তো আমার উপর হাসাহাসি করবে। এই ভেবে দীপান্বিতার মন খারাপ হয়ে যায়। আর সে এখন প্রত্যেকদিন রাত্রিবেলা করে ফোনে স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা করে। কিন্তু যখন তার খুব অসুবিধা হয় তখন সে তার ননদের কাছে স্প্যানিশ ভাষা শিখতে চলে যায়। তুমি স্প্যানিশ বলতে শিখবে? জীবনেও পারবে না, কারণ ওই ভাষা অনেক কঠিন। আমি এত শিক্ষিত মেয়ে হয়েও আমার এই ভাষা শিখতে 1 বছর লেগেছিল। আর তোমার মুখ দেখার অনুষ্ঠানের মাত্র 5 দিন বাকি, তুমি এই 5 দিনে এত কঠিন ভাষা শিখে যাবে? অত সোজা নয়, চলে যাও এখান থেকে। এই বলে তন্নি তার বৌদিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে দীপান্বিতার কিছু করার থাকে না। পরের দিন রত্নাদেবী তার মেয়ের সঙ্গে দীপান্বিতাকে পার্লারে পাঠায়। আমার জাস্ট ভালো লাগে না, আমি কি আমার বৌদির কেয়ারটেকার নাকি? উনি এখন পার্লারে বসে বসে ফেসিয়াল করছে আর আমাকে নাকি পাহারা দিতে হচ্ছে। আমি যেন প্যারিসের একটা ট্যুর গাইড হয়ে গেছি। ডিসগাস্টিং। অন্যদিকে দীপান্বিতা পার্লারের চেয়ারে বসে বসে ফেসিয়াল করে। ঠিক তখনই তন্নির ফোনে একটা গুরুত্বপূর্ণ ফোন আসে আর সে পার্লারের বাইরে গিয়ে কথা বলতে শুরু করে। আর বলিস না, কালকে আমার বৌদির বিয়ের পর প্রথম মুখ দেখার অনুষ্ঠান, তাই সবাই ওকে নিয়েই ব্যস্ত। আমি ওর কেয়ারটেকার হয়ে পার্লারে বসে আছি। তোরা আজকে পার্টি করছিস? ভালোই তো, ঠিক আছে, একটু ওয়েট কর, আমি এখনই যাচ্ছি। তন্নি ইচ্ছা করে তার বৌদিকে পার্লারে বসিয়ে রেখে তখনই তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায়। কিছুক্ষণ পর দীপান্বিতা যখন ফেসিয়াল করা হয়ে যায় তখন সে তার ননদকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে পার্লারের মালকিন স্প্যানিশ ভাষায় তার থেকে টাকা চায়, কিন্তু দীপান্বিতা কিছু বুঝে উঠতে পারে না। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিছু বুঝতে পারছি না, আমি এই দেশে নতুন। তন্নি, তুমি কোথায় গেলে? আমাকে ছেড়ে চলে গেল নাকি? এবার আমি কি করে বাড়ি ফিরবো? আমি তো কিছুই চিনি না। দীপান্বিতা ভীষণই ভয় পেয়ে যায় আর সে তখনই তার স্বামীকে ফোন করে ব্যাপারটা জানায়। প্রীতম তাড়াতাড়ি করে পার্লারে আসে। পার্লারের টাকা পেমেন্ট করে প্রীতম তার বউকে নিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে যায়। অন্যদিকে তন্নি যখন পার্টি শেষ করে বাড়িতে ফিরে আসে তখন তার দাদা এবং মা দুজনে মিলে তাকে খুবই বকাবকি করে। তুই তো ভালো করেই জানিস তোর বৌদি এখানে কিছুই চেনে না, এখানকার ভাষাও বোঝে না, আর তুই তোর বৌদিকে না বলে ওকে একা ছেড়ে চলে গেলি। তোর সাথে দীপান্বিতাকে পাঠানো কখনোই উচিত হয়নি। তুই হয়তো ভুলে গেছিস কালকে আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, আর তার আগে তুই এরকম করলি। হ্যাঁ, বেশ করেছি, কারণ তোর বিয়ে হওয়ার পর, তোর বউ আসার পর আমার পার্সোনাল লাইফ বলে আর কিছুই নেই। তোর বউকে নিয়ে আমাকে প্যারিসে ঘুরে বেড়াতে হচ্ছে, আমি এসব করতে পারবো না। তোর বউকে নিয়ে তুই যাচ্ছিস না কেন বলতো? অসহ্যকর একেবারে। আর আমাকে কিন্তু একদম উল্টোপাল্টা কথা শোনাবি না বলে দিলাম। আমি তোর বউয়ের কেয়ারটেকার নই,
তুই আমাকে মাস গেলে মাহিনা দিয়ে রাখিস না, ঠিক আছে? এই বলে তন্নি ঘরে চলে যায়, যা দেখে প্রীতমের খুবই খারাপ লাগে। দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কাটে। তারা নিজেদের অ্যাপার্টমেন্ট খুব সুন্দর করে সাজায়, বিভিন্ন রকমের দেশি খাবার দাবারের আয়োজন করে। সন্ধ্যাবেলা রত্নাদেবীর বৌমা দীপান্বিতা খুব সুন্দর করে সেজে গুজে মাথায় ঘোমটা দিয়ে এসে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে রত্নাদেবীর বিদেশি বান্ধবীরাও সেখানে আসে, কিন্তু সবাই একে অপরের সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলে, তাই দীপান্বিতা কিছুই বুঝতে পারে না। তুমি একদম চিন্তা করো না বৌমা, ওরা যদি স্প্যানিশে তোমার সঙ্গে কথা বলে আমি তোমাকে সব বুঝিয়ে দেব, তোমার কোনো অসুবিধা নেই। এমন সময় রত্নাদেবীর বান্ধবীরা একে একে নতুন বৌমার ঘোমটা খুলে তার মুখ দেখে, আর সেই সাথে তাকে অনেক অনেক উপহার দেয়। ঠিক তখনই হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। আসলে তন্নি ইচ্ছা করেই বাড়ির ফিউজ খুলে রেখে দেয়। কালকে দাদা আমাকে অনেক অপমান করেছে, তাই তার বদলা কিভাবে নিতে হয় আমি খুব ভালো করেই জানি। আজকে যদি তোর বউয়ের এরকম গ্র্যান্ড মুখ দেখার অনুষ্ঠানের পার্টি ভেস্তে না দিয়েছি তাহলে আমার নামও তন্নি নয়। এমন সময় অনুষ্ঠানের মাঝে হঠাৎই বাধা পড়ে যাওয়ায় সবাই খুবই চিন্তায় পড়ে, কিন্তু প্রীতম এবং রত্নাদেবী কিছুতেই চায় না যে আমি আমাদের সব বিদেশি গেস্টদের নিয়ে আইফেল টাওয়ারের সামনে চলে যাচ্ছি, কারণ আজকে আইফেল টাওয়ারের সামনে তোমার বউয়ের মুখ দেখার অনুষ্ঠান পালন করা হবে, আর এর থেকে বেশি বড় গ্র্যান্ড কিছু হতে পারে না। আইফেল টাওয়ারের সামনে গিয়ে আবার অনুষ্ঠান করার কি আছে? আমার যখন জন্মদিন হয়েছিল তখন তোকে কতবার বলেছিলাম আইফেল টাওয়ারের সামনের জায়গাটা বুক করতে, তুই তখন বলেছিলিস অনেক টাকা বুক করা যাবে না, আর এখন তোর বউয়ের জন্য তুই সব করতে পারবি বল? তোর কথা শুনে এখন ভালো করেই বোঝা যাচ্ছে যে কেন আমাদের অ্যাপার্টমেন্টে লাইট চলে গেছে। তাই আমি এই মুহূর্তে তোর সাথে কোনো কথা বলতে চাই না। তোর বৌদি এখানে নতুন, তাই ওকে খুশি রাখার কর্তব্য আমার আর মায়ের। তুই চুপ করে থাক, আমি আইফেল টাওয়ারের সামনে আমার বউয়ের মুখ দেখার অনুষ্ঠান পালন করব। এই কথা শুনে রত্নাদেবী এবং দীপান্বিতা খুবই খুশি হয়। অন্যদিকে তন্নি একেবারে জ্বলে পুড়ে ওঠে, কিন্তু এখন সে চাইলেও কিছু করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে আইফেল টাওয়ারের সামনে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে নতুন বউ একেবারে রাজরানীর মতো বসে থাকে, আর একে একে সমস্ত স্প্যানিশ মহিলারা তার মুখ দেখার অনুষ্ঠান পালন করে। এভাবে প্যারিসে আইফেল টাওয়ারের সামনেই দীপান্বিতার গ্র্যান্ড মুখ দেখার অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। দীপান্বিতা আজ বিকাশপুর গ্রামের সকলের জন্যই খুবই আনন্দের দিন ছিল। আজকে তাদের গ্রামের মেয়েরা তাদের বীরত্বের জন্য পুরস্কার পাবে। সবাই টিভির সামনে বসে আছে শুরু থেকে সবকিছু দেখবে বলে। পুরস্কার নিয়ে তিন বোন বাড়ি ফিরে এলে গ্রামের লোকেরা তাদের গলায় অনেক অনেক ফুলের মালা পরিয়ে তাদেরকে সম্বর্ধনা জানায়। আমরা আজকে খুব খুশি হয়েছি রে মা, তোরা আমাদের মুখ উজ্জ্বল করেছিস। কেউ কোনোদিনও ভেবেছিল এরকম ছোট একটা গ্রামে থাকা তিন বোন এভাবে এত লোকের প্রাণ বাঁচাবে? আমি তোদের অনেক অনেক আশীর্বাদ করি। সত্যিই তাই, আমি যখন সুপ্রিয়ার সাথে একসাথে খেলতে যেতাম তখন একটু লাগলেই ও এত কাঁদতো যে আমি ভয় পেয়ে যেতাম। আর সেই সুপ্রিয়া যতজন শত্রুকে একা হাতে মেরেছে আমার তো ভেবেই গায়ে কাটা দিচ্ছে। তোমাদের সংবর্ধনা দেওয়ার জন্য বিকেলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তোমরা দয়া করে সময় মতো সবাই চলে এসো। সবাই অধীর আগ্রহে তোমাদের দেখার জন্য অপেক্ষা করছে এখন থেকেই। এভাবেই সবাই একে একে তাদেরকে ধন্যবাদ জানিয়ে চলে গেলে সুদেষ্ণা বলে, আজকে সবাই এত বাহবা দিচ্ছে, সবাই ভালোবাসা দিচ্ছে, আদর করছে, কিন্তু যখন আমাদের সত্যি এসবের দরকার ছিল তখন সবাই আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। এখন আমরা আর্মিতে আছি বলে আমাদের এত কদর, আর যখন না খেতে পেয়ে দিন কাটাতাম তখন কেউ আসেনি একটুও খবর নিতে। সুমনা, সুদেষ্ণা এবং সুপ্রিয়া তিন বোন ছিল। তারা তাদের বাবা বিক্রম বাবুর সঙ্গে বিকাশপুরে থাকত। তাদের পরিবার বাইরে থেকে স্বাভাবিক বলে মনে হলেও ভেতর থেকে তা একেবারে অন্যরকম ছিল। তাদের ছোট বোন সুপ্রিয়াকে জন্ম দেওয়ার সময় তাদের মা মারা যাওয়ায় বিক্রম বাবু তার কোনো মেয়েকেই একেবারেই দেখতে পারত না। সে সবসময় তার মেয়েদেরকে খারাপ খারাপ কথা বলতো, এমনকি সে তাদের পড়াশোনাও শেখায়নি। তারা তিন বোন শুধু ঘরের কাজ করত। বিক্রম বাবু সবসময় মদ্যপান করত এবং বাড়ি এসে তার মেয়েদেরকে যা তা বলতো, কখনো কখনো গায়ে হাতও তুলত। তাদের বাড়িতে প্রতিদিনের এই ঝামেলা চলতেই থাকতো। এমনই একদিন, এই সুমনা,
সুদেশ না, কোথায় তোরা? বেরিয়ে আয়, এক্ষুনি আয়, বেরিয়ে আয় বলছি। সারাদিন আরাম করেও মহারানীদের মন ভরে না, সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়েছে। সারাদিন অন্ন ধ্বংস করবে আর রাতের পর রাত ঘুমাবে। কি হয়েছে বাবা, তুমি এত চিৎকার করছো কেন? বড় দিদি রান্না করছে আর মেজো দিদি বাজারে গেছে রাতের খাবারের জন্য বাজার করতে। আমরা কেউ ঘুমাইনি, আমি একটু দিদির পুরানো বইগুলো পড়ছিলাম। তুই আসলি কেন? তোকে কি আমি ডেকেছি? তোকে বলছি না আমার চোখের সামনে আসবি না, তাও তুই এসেছিস? তোর এত বড় সাহস! নিজে পৃথিবীর আলো দেখার আগেই তো মাটার চোখ জন্মের মতো বুঝিয়ে দিলি, এখন কি আমাকে উপরে পাঠানোর মতলব করেছিস? হ্যাঁ। সুপ্রিয়া খুবই কাঁদতে থাকে। সেই সময় সুমনা সেখানে চলে আসে। সে বয়সে খুব বড় না হলেও দুই ছোট বোনকে মায়ের মতো মানুষ করেছে। সে সেখানে এসে তার বোনকে কাঁদতে দেখে রেগে গিয়ে তার বাবাকে বলে, তুমি এত তাড়াতাড়ি ওপরে যেতে পারবে না বাবা, ওটা ভালো লোকেরা তাড়াতাড়ি চলে যায়, যেমন মা চলে গেল। আর তুমি আজকে আবার মদ খেয়েছো? এত পয়সা কোথায় পাও তুমি? এদিকে ঘরের চাল বাড়ন্ত, আবার বাড়িতে এসে বাচ্চা মেয়েটাকে ধমকাচ্ছ। মুখে তো খুবই ফটফট দেখছি, আরামে খাচ্ছ, আরামে পড়ছো, আবার আমাকেই কথা শোনাচ্ছ। আর শোন, তোদের মা নিজে থেকে চলে যায়নি, এই অপয়া মেয়েটা ওকে পাঠিয়েছে, এখন আমাকে ওপরে পাঠাতে চাইছে। ছাড়, এসব বাদ দে, আমাকে টাকা দে, আমি বেরোবো। কোথা থেকে এনে দেবো টাকা? আমি রোজগার করি না তুমি করো? এর কাজ করে দিয়ে যেটুকু পাই সেটুকু দিয়ে সংসার চলে যায়। তোমাকে কোথা থেকে টাকা দেব? আমার কাছে টাকা নেই। সুমনাকে মুখে মুখে উত্তর দিতে দেখে বিক্রম বাবু অত্যন্ত রেগে যায়। রাগের মাথায় সুমনাকে সে একটা চড় মারে। এরই মধ্যে চিৎকার শুনে কয়েকজন প্রতিবেশী সেখানে এসে বিক্রম বাবুকে থামায়। এটাই ছিল তাদের বাড়ির প্রত্যেক দিনের ঘটনা। এদিকে সুমনা আর তার দুই বোন আজকাল কিছু টাকা রোজগারের জন্য অন্য লোকের চাষের জমিতে কাজ করা শুরু করেছিল। এইভাবেই কোনো রকমে তাদের দিন কাটছিল। কিন্তু তবুও বিক্রমবাবু তার মেয়েদের প্রতি এতটাই অসন্তুষ্ট ছিল যে সে কয়েকটা টাকার বিনিময়ে তার বড় মেয়ে সুমনার বিয়ে গ্রামের এক অত্যন্ত বয়স্ক ব্যক্তি রামলালের সঙ্গে ঠিক করে দেয়। একদিন সুমনা, সুদেশনা এবং সুপ্রিয়া তিন বোন যখন বাজার করে বাড়ি ফিরছিল, সেই সময় রামলাল বাবু এবং তার লোকেরা মিলে তিন বোনকে রাস্তায় আটকে দেয়। কি গো সুমনা সুন্দরী, বাজারে গেছিলে বুঝি? তা আজ কি রান্না হবে? হ্যাঁ, আমি আসবো নাকি? তোমাদের হাতে রান্না খাওয়ার খুব শখ আমার। তোমার লজ্জা করে না এরকম একটা মেয়ের বয়সী মেয়েকে এভাবে বিরক্ত করতে? আর আমাদের বাড়িতে যাই রান্না হোক না কেন, আমরা তোমাকে খাওয়াতে যাব কেন? তুমি আমাদের কে হও? অযথা বিরক্ত করো না, চলে যাও এখান থেকে। কে হয় মানে? আমি তোদের জামাইবাবুরে পাগলি। তোদের বাবা সুমনার সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এই মাসের মধ্যেই ভালো দিন থেকে বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো, বুঝলি? লজ্জা পাচ্ছ নাকি সুমনা সুন্দরী? এই বলে রামলাল বাবু সুমনার হাত ধরতে যায়। তখনই সুমনা রামলাল বাবুকে তার হাতের বাজারের ব্যাগটা দিয়ে মারে, আর তাতে রামলাল বাবু দূরে গিয়ে ছিটকে পড়ে। এরকম অবস্থা দেখে রামলাল বাবুর লোকেরা সুমনাকে ধরতে আসে, কিন্তু তিন বোন মিলে তাদের এমন মারধর করে যে তারা উঠে দাঁড়াতে পারে না। গ্রামের সমস্ত লোকজন ভিড় করে এই দৃশ্য দেখতে থাকে, কিন্তু তাদেরকে কেউ সাহায্য করতেও আসে না। রামলাল বাবু এবং তার লোকেদের মারধর করে তারা তিন বোন যখন বাড়ি ফিরে যাচ্ছিল, এই দিদি দেখলি চাষের খেতে কাজ করে করে আমাদের শক্তি কেমন বেড়ে গেছে? আমাদের হাতে মার খেয়ে ওরকম শক্ত সমর্থ লোকগুলো কেমন উল্টে পড়ে গেল। আমার তো ভেবেই হাসি পাচ্ছে। আমার তো আরো মারার ইচ্ছে করছিল। ওই বুড়ো লোকটার এত সাহস, বলে নাকি দিদিকে নিয়ে যাবে। আমরা থাকতে দিদিকে নিয়ে যাবে? এতই সোজা? আচ্ছা ধোলাই দিয়েছি। আর তোরা লক্ষ্য করলি যে গ্রামের লোকেরা কেমন মজা দেখলো, কিন্তু একজনও আমাদেরকে সাহায্য করতে এগিয়ে এলো না। সবই দেখলাম রে বোন, ছোটবেলা থেকে এসব দেখেই এসেছি। আমার তো এখন ভয় করছে, বাড়িতে গিয়ে আবার কি নতুন অশান্তি দেখবো? রামলাল গিয়ে বাবাকে বলে দিলে আবার ঝামেলা শুরু হবে। সুমনা চুপচাপ শোনে, কোনো কথা বলে না। কিসের যেন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। তার বোনেরা কত কথা বলে, সে কোনো উত্তরই দেয় না। বাড়ি ফিরে এসে বিক্রমবাবুর সাথে তাদের আবার অশান্তি বাঁধে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর কাটে। একদিন হঠাৎ করে চারিদিকে খবর উঠে যায় যে শত্রুরা তাদের দেশ আক্রমণ করেছে। শত্রু দলের সৈন্য সংখ্যা প্রচুর ছিল, তাই দেশের একজন উঁচু পোস্টের আর্মি অফিসার ঠিক করেন প্রত্যেক আশেপাশের গ্রামে শহরে যেই যেই বাড়িতে 16 বছরের ওপরে ছেলে মেয়ে থাকবে
তাদেরকে যুদ্ধে নিয়ে যেতে হবে, তাদের ইচ্ছা না থাকলেও। এটা শুনে সুমনা আর দুই বোন খুব ভয় পেয়ে যায়। হঠাৎ একদিন আর্মির লোকেরা তাদের বাড়িতে আসে। আপনাদের কি চাই অফিসার? আমাদের বাড়িতে কেন এসেছেন? আমরা যুদ্ধে যেতে পারবো না, আমার খুব ভয় করছে, আপনারা চলে যান। যুদ্ধ শেষ হওয়ার আগে অবধি ঘর থেকে বেরোবো না, কথা দিচ্ছি। দেখুন, আমাকে এসব বলে লাভ নেই। আমাদের উপর মহল থেকে অর্ডার আছে, আর আমাদের সেই সমস্ত অর্ডারই পালন করতে হবে। আর তাছাড়াও শুধু স্বাধীনতার মজা উপভোগ করলে হবে, স্বাধীনতা অর্জন করতে হয়, বুঝেছো? কিন্তু আমাদের তো 16 বছর হয়নি এখনো। আমি 14 বছর আর আমার বোন 12 বছরের। আমাদের চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন না যে আমরা ছোট? অজুহাত কেন দিতে যাব? এই সময় বিক্রম বাবু সেখানে আসেন। আর্মির লোকজনদের বলে যে তার মেয়েরা প্রত্যেকে 18 বছর ছাড়িয়ে গেছে। আর্মি অফিসাররা তাদের 3 বোনকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। 3 বোন কাঁদতে কাঁদতে চলে যাওয়ার সময় বলে, বাবা তুমি ঠিকভাবে থাকবে কেমন? দেশের অবস্থা ভালো নয়, যেখানে সেখানে ঘর খালি রেখে চলে যেও না, আর মদ টদ বেশি খাবে না। আমরা থাকবো না, তোমার শরীর খারাপ হলে দেখার জন্য কেউ থাকবে না কিন্তু। বিক্রম বাবু তাদের কথায় পাত্তা দেয় না। সে মনে মনে খুশি হয় তাদের মেয়েদেরকে নিয়ে যাচ্ছে দেখে। বাঁচা গেল, শেষমেশ বাড়িটা ফাঁকা হলো, শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এবার। খুব ভালো হয়েছে যুদ্ধে নিয়ে গেছে, ওখানে একটা বন্দুক ধরতে গিয়ে কোমর ভেঙে পড়ে থাকবে, আর বাড়ি ফিরতে হবে না। ওদের জন্য আমার আর রামলাল বাবুর সম্পর্কটাও খারাপ হচ্ছিল শুধু শুধু। এদিকে যুদ্ধ চলতে থাকে। সুমনা, সুদেশনা আর সুপ্রিয়া প্রথমে ভয় পেলেও পরে শত্রুদের সঙ্গে তারা দুর্দান্ত ফাইট করে। একের পর এক শত্রুদের তারা মারতে থাকে। আমি আর পারছি না রে দিদি, আমি হাঁপিয়ে যাচ্ছি, সারা গা হাত পা ব্যথা করছে, একটু বিশ্রাম নিতে হবে মনে হচ্ছে। আমাদের এভাবেই চালিয়ে যেতে হবে রে বোন, যতক্ষণ না অবধি শত্রুরা মারা যাচ্ছে ততক্ষণ অবধি কোনো বিশ্রাম নেই। বিশ্রাম নিলেই আমরা দুর্বল হয়ে পড়ব। দিদি একদম ঠিক বলেছে, এখন কোনো বিশ্রাম নেওয়া যাবে না। আগে শত্রুদের মেরে দেশ বাঁচাতে হবে। সবাই আমাদের উপর ভরসা করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমাদের বিশ্রাম করলে চলবে না। তাদের শক্তি আর সামর্থ্য দেখে বাকি ছেলে মেয়েরা অবাক হয়ে যায়। অন্যরা যেখানে একটা বন্দুক তুলেই হাঁপিয়ে যাচ্ছে, আর হাঁপানোটাই স্বাভাবিক, কারণ তারা তো আগে এসব কখনোই করেনি। কিন্তু সেখানে সুমনা, সুদেশনা আর সুপ্রিয়া বন্দুক হাতে নিয়ে ছুটছে, লাফাচ্ছে, বুকে ভর দিয়ে এগিয়ে যাচ্ছে, সবই করছে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। হঠাৎ করে একজন আর্মি অফিসার সবাইকে জানায়, আমাদের কাছে খবর আছে, সামনের বিকাশপুর গ্রামে কয়েকজন দুষ্কৃতী সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে গা ঢাকা দিয়েছে। তাদেরকে না ধরতে পারলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। স্যার, আমরা তো বিকাশপুরেই থাকি, ওখানকার রাস্তাঘাট, অলিগলি, মাঠ, জঙ্গল সব আমাদের চেনা। ওখানে যেতে আমাদের ম্যাপও লাগবে না, আর অন্ধকারের রাস্তাও হারিয়ে ফেলবো না। আপনি আমাদের ওখানেই পাঠানোর ব্যবস্থা করুন, আমাদের গ্রামের লোকেদের আমরা বাঁচাবো। ঠিক আছে, তাহলে তোমরাই যাবে, কিন্তু দিনের বেলা যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে, তাই তোমরা আজ সন্ধ্যাবেলায় বেরোবে। পুরো সারা রাতই তোমাদের কাছে সময় থাকবে, এরই মধ্যেই যা করার করতে হবে, কারণ সকাল হয়ে গেলে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। বিকাশপুর সুমনাদের গ্রাম হওয়ায় দুষ্কৃতীদের ধরার জন্য সন্ধ্যের অন্ধকারে 3 বোনকে বিকাশপুর গ্রামে পাঠানো হয়। দুষ্কৃতীরা খবর পেয়ে গ্রামের একজনের বাড়িতে লুকিয়ে থাকবে ভেবে বাড়ির খোঁজ করতে থাকে। তখনই তারা জানতে পারে যে বিক্রমবাবু একা থাকে, আর ওই গ্রামে তার কোনো আত্মীয় নেই। তারা বিক্রমবাবুর বাড়িতেই আশ্রয় নেয়, আর বিক্রমবাবুকে মেরে ফেলার ভয় দেখাতে থাকে। হঠাৎ করে তারা খবর পায় যে 3 আর্মি বোনকে সেখানে পাঠানো হয়েছে তাদেরকে ধরার জন্য। প্রথমে তারা মেয়েদের সঙ্গে লড়তে হবে বলে হেসে উড়িয়ে দিলেও পরে যখন তারা খবর পায় যে এই 3 বোন যুদ্ধক্ষেত্রে প্রায় 100 জনকে মেরেছে, তখন তারা খুব ভয় পেতে শুরু করে। এই মেয়েগুলো তো পেছনেই পড়ে আছে, এতক্ষণ ধরে অপেক্ষা করছি, না নিজেরা আসছে না আমাদের যেতে দিচ্ছে। ঢুকলেই গুলি করে উড়িয়ে দেব, খিদেও পেয়ে গেছে, খাবারও কিছু নেই। এই বুড়োটাকেও বলি কিছু বানিয়ে দিতে, তাও তো দেয় না। বেশিক্ষণ তো না খেয়ে ফাইটও করতে পারবো না, উফ যা জোরে খিদে পেয়েছে। ওদিকে অন্ধকারের সুযোগ নিয়ে কখন যে 3 বোন তাদের বাড়ির সামনে এসে পৌঁছে যায় দুষ্কৃতীরা খেয়ালও করে না। তারা একইভাবে জানালা দরজার দিকে চোখ রেখেছিল 3 বোনকে ধরার জন্য। সুমনা, সুদেশনা আর সুপ্রিয়া সামনে দরজা দিয়ে না এসে ছাদের দিক থেকে নিচে নেমে আসে। দুষ্কৃতীরা তাদেরকে দেখে অবাক হয়ে যায়। বেশ কিছুক্ষণের গোলাগুলির পর সমস্ত শত্রু মারা যায়। 3 বোন মিলে গ্রামের সকলকে শত্রুদের হাত থেকে এভাবেই রক্ষা করে। বিক্রমবাবু তার মেয়েদের কেরামতি দেখে একেবারে অবাক হয়ে যায়।
সে 2 হাত জোর করে তার মেয়েদের কাছে ক্ষমা ভিক্ষা করে। আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোদের অনেক কষ্ট দিয়েছি, এত জ্বালিয়েছি, তাও তোরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এলি। আমি অনেক ভুল করেছি, আজ নিজে এরকম অবস্থায় পড়ে নিজের সব ভুল বুঝতে পেরেছি। আমাকে তোরা ক্ষমা করে দে মা। সুমনা, সুদেশনা আর সুপ্রিয়া তাদের বাবাকে ক্ষমা করে দেয়। যুদ্ধ শেষ হওয়ার পর তাদের 3 বোনকে পুরস্কৃত করা হয় এবং আর্মিতে ভালো পোস্টে চাকরি দেওয়া হয়। এখন গ্রামের সকলেই তাদের 3 বোনকে দেখলে স্যালুট করে, আর কেউ তাদের দিকে খারাপ নজরে দেখে না। এভাবেই 3 আর্মি বোন গর্বের সঙ্গে এবং হাসি খুশি দিন কাটাতে থাকে।